মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ, উপদেষ্টারা বললেন স্বাধীনতাকে রক্ষা করতেই গণ অভ্যুত্থান। একাত্তর-২৪ পরস্পর বিরোধী নয় বলছেন নাহিদ, প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে মন্তব্য মির্জা আব্বাসের। বোয়াও সম্মেলনে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ২৮ মার্চ শি জিনপিং এর সঙ্গে বৈঠক। ডিসেম্বর বা জুন নয়, রোডম্যাপ চাই বিএনপি। ফখরুল বললেন গণতন্ত্র ফেরাতে দ্রুত নির্বাচন প্রয়োজন। ভোগান্তি ছাড়াই ঈদ যাত্রায় ঢাকা ছাড়ছে মানুষ, ট্রেন ছেড়েছে নির্ধারিত সময়ে, সড়কেও চাপ বেশি নয়। বিরতিহীন ১ ঘন্টার সংবাদ দুপুরে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, চলে যাচ্ছে বিস্তারিত খবরে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। স্বাধীনতা দিবসে গভীর শ্রদ্ধায় ৭১-এর বীর শহীদদের স্মরণ করছে জাতি। সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। পরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জানান ৭১-এর স্বাধীনতাকে রক্ষা করতেই ২৪-এর গণ অভ্যুত্থান। রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে পৌঁছতে হবে জাতীয় স্বার্থে। এক সাগর রক্তের বিনিময়ে এসেছে স্বাধীনতা। আত্মত্যাগে বলিয়ান জাতির মুক্তিকামী শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। দিনের আলো ফুটতে না ফুটতেই ৭১-এর বীর সেনানীদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। ফুল দিয়ে শহীদ বেদিতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর জাতীয় স্মৃতিসৌধে আসেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এ সময় রাষ্ট্রীয় অভিবাদন জানায় সেনাবাহিনীর একটি চৌকস দল। পরে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বীরত্বের কথা তুলে ধরেন উপদেষ্টারাও। বলেন ৭১-এর স্বাধীনতাকেই রক্ষা করছে ২৪-এর গণ অভ্যুত্থান। জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে পৌঁছাতে হবে বলেও মনে করেন তারা। সবকিছুর ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেবেন এবং তারা তো আরো অনেক বেশি অভিজ্ঞ আমাদের অনেকের চাইতে, তাই না? ফলে আমি মনে করি যে জনগণকে আস্থায় যদি আনতে হয় তাহলে যে সংস্কারগুলোর দাবি জনগণের থেকে উঠে সেগুলোর ক্ষেত্রে ঐক্যমতে না পৌঁছানোর কোনো সুযোগ নেই। দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এবং ২৪-এর গণঅভ্যুত্থান আবার একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। এরপর শহীদদের শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, ৩ বাহিনীর প্রধান, রাজনৈতিক দলের নেতা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও নানা দেশের কূটনীতিকেরা। এরপর সবার জন্য উন্মুক্ত হয় শহীদ বেদি। স্মৃতিতে অম্লান ৭১-এর ২৬শে মার্চ। আজ প্রতিটি বাঙালির হৃদয়ে সেই আত্মত্যাগ আর গৌরবের কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে। নতুন প্রজন্মকে সেই চেতনা ধরে রেখে দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যাশা জানিয়েছেন সাধারণ মানুষেরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। ২৪-এর গণঅভ্যুত্থান দ্বিতীয় স্বাধীনতা কিনা এ নিয়ে দ্বিমত বিএনপি, এনসিপির। মির্জা আব্বাসের মত দ্বিতীয় স্বাধীনতার কথা বলে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে মুক্তিযুদ্ধকে। অন্যদিকে নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলামের দাবি ৭১ ও ২৪-কে যারা পরস্পর বিরোধী বলছেন গণ অভ্যুত্থানকে তারা ধারণ করতে পারেননি। পূবের আকাশে যখন রক্তলাল সূর্য, তখন ৫৪ পেরিয়ে ৫৫তম স্বাধীনতা দিবসে জাতি।
শোষণ বৈষম্যের বিরুদ্ধে বাঙালির লড়াই, আত্মত্যাগ স্মরণে জাতীয় স্মৃতিসৌধে সমবেত সর্বস্তরের জনতা। ৭১-এর পর ২৪শে জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছে সংস্কার আর পরিবর্তনের অঙ্গীকারে। অনেকে একে বলছেন দ্বিতীয় স্বাধীনতা, তবে তা নিয়ে দ্বিমত বিএনপির। দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলছেন, দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়, অর্থাৎ ৭১-এর স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না, সুতরাং এই দিনটাকে তারা খাটো করতে চায়। আমি বলবো যে তারাই যেন একটু নিবৃত্ত থাকে, এই স্বাধীনতা দিবসকে যেন সম্মান জানায় এবং সম্মান করে। তবে এই বক্তব্য মানতে নারাজ এনসিপি প্রধান নাহিদ ইসলাম। তিনি বলছেন, ৫৪ বছরেও ৭১-এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়াতেই ২৪-এর গণ অভ্যুত্থান, একে ধারণ করতে পারছেন না অনেকেই। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। বলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে, তাদের উদ্দেশ্য অসৎ, সংস্কার এবং বিচারবিহীন যদি নির্বাচন দেওয়া হয় এবং কেবল কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় সংস্কার এবং বিচার ছাড়া, তাহলে তা অবশ্যই মেনে নেওয়া হবে না। সংস্কার ও বিচার ছাড়া কোনো দলকে ক্ষমতায় বসাতে নির্বাচন দিলে জাতীয় নাগরিক পার্টি তা মেনে নেবে না বলেও জানান নাহিদ ইসলাম। স্বাধীনতার ৫৪ বছরে অনেক এগিয়েছে বাংলাদেশ, সুযোগ ছিল আরও বেশি। অস্থিতিশীল রাজনীতি, বিভেদ ও দুর্নীতিতে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করা সম্ভব হয়নি। ৫ আগস্টের গণ অভ্যুত্থান নতুন করে স্বপ্ন দেখাচ্ছে এ জাতিকে। বৈষম্যহীন রাষ্ট্র হবে চাওয়া একটাই। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার। স্বাধীনতা দিবসে সারা দেশে ফুলেল শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ করছে জাতি। সন্ত্রাস দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সব শ্রেণী পেশার মানুষের। বিভিন্ন জেলায় কুচকাওয়াজ, চিত্রাঙ্কন সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। তবে স্বাধীনতা দিবসে ৩ পার্বত্য জেলার কোথাও ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা জানাতে দেখা যায়নি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রধান সন্তু লারমাকে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। চট্টগ্রাম নগরীর কাট্টুলিতে অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান সিটি মেয়র, জেলা প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তারা। এরপর নানা শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ৭১ ও ২৪-এর চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় তাদের কণ্ঠে। আমরা আশা করি আগামী প্রজন্ম যারা উজ্জীবিত, তারা বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে প্রতিফলন ঘটাবে। দুটোর ঐতিহাসিক পটভূমি এবং মৌলিক যে পার্থক্য সেটার মধ্যে ভিন্নতা আছে, বাট আমাদের মূল জায়গা হচ্ছে সেখানে সাম্যতা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে নানা কর্মসূচির আয়োজন করা হয় রাজশাহীতে। তোপধ্বনির পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ হয়। আগামী দিনে আমরা আরও এগিয়ে যাব, বাংলাদেশকে একটা বিশ্ব আসনে বিশ্ব মর্যাদায় নিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। সিলেটের স্বাধীনতা দিবসের প্রথম প্রহরেই নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয়রা। সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশের প্রত্যাশা তাদের। গৌরবোজ্জ্বল ইতিহাস সেটি আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে, আমাদের গানের মাধ্যমে, আমাদের কবিতা, আমাদের নৃত্যের মাধ্যমে আমরা তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেবার চেষ্টা করছি। বরিশালে পায়রা উড়িয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরু হয়। কুচকাওয়াজে অংশ নেন পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। খুলনায় সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী বধ্যভূমির স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। কুচকাওয়াজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় স্বাধীনতা দিবস। এই দিনে আমাদের কামনা আমরা সামনের দিকে বৈষম্যহীনভাবে এগিয়ে চলব। নানা কর্মসূচিতে গাজীপুর, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, বাগেরহাট, নড়াইল, বগুড়া, নাটোর, লক্ষ্মীপুর, পটুয়াখালী, হবিগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাট, খাগড়াছড়িতে মহান স্বাধীনতা দিবস পালিত হয়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের মাথাপিছু আয়, রপ্তানি ও প্রবাসী আয় সবকিছুই ছিল তলানিতে। স্বাধীনতার ৫৪ বছরের শক্তিশালী অর্থনৈতিক যাত্রার পথে অনেক দূর এগিয়ে গেলেও এর সুফল পায়নি সাধারণ মানুষ। ৭১-এ অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল, এখনও সেই বৈষম্যের বিরুদ্ধে লড়াই থামেনি। বিশ্লেষকরা বলছেন, সামাজিক ন্যায় বিচার এবং সুশাসন নিশ্চিত হলেই মিলবে অর্থনৈতিক মুক্তি।
স্বাধীনতার ৫৪ বছর পার করেছে বাংলাদেশ। ভঙ্গুর অর্থনীতি থেকে মজবুত অর্থনৈতিক যাত্রার পথে ক্রমশ এগিয়ে যাচ্ছে দেশ। ধ্বংসস্তূপ থেকে যাত্রা শুরু করা বাংলাদেশ আজ বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশ। দীর্ঘ এই যাত্রায় বেড়েছে অর্থনীতির আকার, মানুষের আয়, জিডিপি প্রবৃদ্ধি ও রপ্তানি বাজার। তবে স্বাধীনতার এত বছর পরেও আয় বৈষম্যের শিকার দেশের বৃহত্তর জনগোষ্ঠী। উন্নয়নের নামে বড় বড় প্রকল্পকে সামনে আনা হলেও অনিয়ম, দুর্নীতির কারণে স্বস্তি মেলেনি সাধারণের। দীর্ঘ ১৫ বছরের স্বৈর শাসনের অবসান হলে অভ্যুদয় ঘটে এক নতুন বাংলাদেশের, যেখানে সুশাসন নিশ্চিতে লড়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সরকারের ভিতরে ইজ অফ ডুইং বিজনেস ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে আমরা শুধু কি কোথায় আটকে আছে এটা নিয়ে ডিল করছি। অর্থনীতির শ্বেতপত্র কমিটি বলছে, বিগত ১৫ বছরে চোরতন্ত্রের প্রভাবে উন্নয়ন বাজেটের ৪০% অর্থ লোপাট হয়েছে। পাচার হয়েছে $২৩৪ বিলিয়ন। আয় বৈষম্য আর অসমতার কারণে প্রবৃদ্ধির সুফল যায়নি সাধারণ মানুষের ঘরে। ধনী গরিবের ব্যবধানটাকে কমিয়ে আনার জন্য ইনভেস্টমেন্ট প্রসিডিওরটাকে যদি আমরা সেরকম পদ্ধতিগত পরিবর্তন করতে পারি, তাহলে আমরা ইকুইটেবল ডিস্ট্রিবিউশন যদি সম্পদের হয়, তাহলে যে আমরা অর্থনৈতিক মুক্তিটাও আমরা আশা করতে পারি। উদ্যোক্তারা বলছেন, অর্থনীতিকে টেকসই করতে অভ্যন্তরীণ সম্পদকে কাজে লাগিয়ে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো গেলে কমবে আয় বৈষম্য। আমাদের অগ্রাধিকার দিয়ে সেখানে আকর্ষণীয় করে দিতে হবে, যাতে সেখানে বিনিয়োগকারীরা সহজেই এখানে বিনিয়োগকে নিরাপদ এবং লাভজনক এবং টেকসই করতে পারে। তখনই আপনার অর্থনীতিটা ধীরে ধীরে এগিয়ে যাবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, জুলাই বিপ্লবের অঙ্গীকার ও নতুন প্রজন্মের হাত ধরে আগামীর বাংলাদেশ হবে অর্থনৈতিক বৈষম্য মুক্তির প্রত্যাশা বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 দিনের সফরে চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এটি প্রধান উপদেষ্টা হয়ে তার প্রথম চীন সফর। চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া বা বিএফ এর সম্মেলনে যোগ দিতেই এই সফর। 28 মার্চ চীন সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে চীনা বিনিয়োগ আকৃষ্ট করাই মূল লক্ষ্য। একই সঙ্গে দিল্লির সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতেও আগ্রহী ঢাকা। বোয়াও ফোরামে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনুসের বৈঠকের সম্ভাবনা রয়েছে। ভারতের সঙ্গে সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটকে গুরুত্ব দিচ্ছেন তারা। এছাড়া প্রধান উপদেষ্টার চীন সফরে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, প্রধান উপদেষ্টার এই বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলে সংকট কাটবে না। সকালে বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে তিনি জানান, ক্ষমতায় যেতে নয়, গণতন্ত্র ফেরাতেই দ্রুত নির্বাচন প্রয়োজন। সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। মহান স্বাধীনতা দিবস ও ঈদ সামনে রেখে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। এতে তিনি জানান, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে জাতীয় নির্বাচন। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। তবে এ বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি। দলের মহাসচিব জানান, সুনির্দিষ্ট রোডম্যাপ না এলে সংকট কাটবে না, তাই ন্যূনতম সংস্কার করে দ্রুত ভোটের বিকল্প দেখছেন না তিনি। এটা অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন 6 মাস, সুতরাং এটা কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছি না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা সামগ্রীকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে। এছাড়া অন্তর্বর্তী সরকার প্রধানের ভাষণে জিয়াউর রহমানের নাম না আসা দুঃখজনক বলেও জানান মির্জা ফখরুল। বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিপন্নে যখনই ষড়যন্ত্র হয়েছে, শক্ত অবস্থান নিয়ে রুখে দিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যে আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বীর মুক্তিযোদ্ধা বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন। অথচ
এটাই ছিল ইতিহাস। আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক। এর আগে মহান স্বাধীনতা দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা আছেন বিরোধীহীন সংবাদ দুপুরে। সংবাদে আরও যা থাকছে। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত বিনোদন কেন্দ্র, হোটেল, রিসোর্ট। এরই মধ্যে আগাম বুকিংও শেষ। রেমিট্যান্স এসেছে সর্বোচ্চ $270 কোটি। এই মাসে 300 কোটি ছাড়িয়ে যাবে ধারণা সংশ্লিষ্টদের। ছুটির দিনে ভোগান্তি ছাড়াই ঈদযাত্রায় রাজধানী ছাড়ছে মানুষ। কমলাপুর থেকে সব ট্রেনই ছেড়েছে নির্ধারিত সময়ে। ছিল না ভিড় গাদাগাদি। এদিকে সড়ক পথের ঈদযাত্রাও হচ্ছে নির্বিঘ্নে। সকালের দিকে কিছুটা যাত্রী চাপ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা কমে আসে। বাড়তি ভাড়া নেয়ার অভিযোগও করেননি যাত্রীরা। ঈদের বাকি এক সপ্তাহের কিছু কম। অফিস আদালতের ছুটি শুরুর আগেই রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। ট্রেনে ঈদযাত্রায় ভিড় দেখা যায়নি কমলাপুরে। ভোগান্তি ছাড়াই নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। শিডিউল বিপর্যয় না হয় নির্ধারিত সময়ই ছেড়ে গেছে বেশিরভাগ ট্রেন। এতে স্বস্তিতে ঘরমুখ মানুষ। এখন পর্যন্ত কোনো ভোগান্তিতে পড়ি নাই, হালকা পাতলাই আছে, ভালোভাবে উঠতে পারছি। মানুষজন দেখতে পেলাম যে যা যা ট্রেন থেকে গন্তব্যে টিকিটের সাথে সাথে সবাই মোটামুটি চলে যাচ্ছে। কোনো ভোগান্তি না, কমলাপুরে কোনো ধরনের ভোগান্তি বা হ্যারাসমেন্টের আমি আবার নজরে পড়িনি। চেকিং এ এখানেও কোনো ধরনের হ্যারাসমেন্ট হয় নাই। একবার শুধুমাত্র ওনারা সিকিউরিটি দেখলেন আর কি, সবকিছু ভালো ছিল। এদিকে মহাখালী, গাবতলী সহ বিভিন্ন আন্তজেলা বাস টার্মিনালের কাউন্টারে যাত্রীর অপেক্ষায় পরিবহন কর্মীরা। যে কয়জন যাত্রী আসছেন তাদের নিয়েই ছাড়া হচ্ছে বাস। এতে অনেক আসনই থাকছে ফাঁকা। স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যাত্রীরা। 310 আর হচ্ছে বাস তো ফাঁকাই দেখতেছেন, তেমন একটা ক্রাউডেড প্লেসও নয়, আর লোকজনও লাইনে দাঁড়ানো খুব বেশি না। আজকে মোটামুটি ফাঁকাই মনে হচ্ছে। না, এখনও তেমন ভিড় হয় নাই। এখন শুক্র শনিবার দিন ছুটি হইলে তেমন ভিড় হতে পারে অথবা পরিবহন সংশ্লিষ্টরা বলছেন এবার ঈদে লম্বা ছুটির কারণে যাত্রীর চাপ কম। তবে ঈদ কাছে আসলে যাত্রী বাড়ার আশা তাদের। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন পর্যন্ত ভোগান্তি ছাড়াই ঈদ যাত্রায় বাড়ি ফিরছে মানুষ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে মহাখালী থেকে সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ মাহমুদ শাহ, আপনি এরই মধ্যে নিশ্চয়ই বিভিন্ন টার্মিনাল, রেল স্টেশন ঘুরে দেখেছেন। সার্বিক ব্যবস্থাপনা কেমন চোখে পড়েছে? এবং আমরা যতদূর খবর পেয়েছি যে ভোগান্তি ছাড়াই এখন পর্যন্ত মানুষ বাড়ি যেতে পারছেন। সর্বশেষ পরিস্থিতি জানাবেন। আমি একটু দেখাতে চাচ্ছি, এই মুহূর্তে আমি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আছি। পুরো বাস টার্মিনাল জুড়ে যদি চিত্রটা দেখেন, যাত্রীদের সেরকম চাপ কিন্তু এই মুহূর্তে নেই। গাড়িগুলো মোটামুটি ফাঁকাই বসে আছে। আমি এখানে সকাল থেকে কথা বলেছিলাম যে কি পরিমাণ গাড়ি আসলে এখান থেকে যায় এবং কি পরিমাণ গাড়ি তারা ঈদ উপলক্ষে তারা এখান থেকে যাবে। ওনারা যেটি জানিয়েছেন, প্রতিদিন উত্তরাঞ্চলের প্রায় 16টি জেলায়, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া সহ প্রায় 16টি জেলায় উত্তরাঞ্চলের গাড়ি যায়। এর বাইরে দক্ষিণাঞ্চলেরও কিছু গাড়ি ছাড়ে এবং সব মিলে প্রায় 27টা জেলার গাড়ি এখান থেকে ছেড়ে যায়। প্রায় 800 থেকে 1000 গাড়ি এখান থেকে সকাল ভোর থেকে রাত পর্যন্ত ছাড়ে। এই মুহূর্তে যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, ঈদের যে ভিড় আসলে সেটি আর যদি আমরা বলি আসলে সেরকম কোনো ঈদ বলেই মনে হচ্ছে না। আমরা যারা এখানে রয়েছেন পরিবহন সংশ্লিষ্ট তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছেন, তারা আশা করছেন যেহেতু কালকে একদিন সরকারি অফিস আছে, সেই অফিসের পর হয়তোবা এই যাত্রীদের চাপটা বাড়বে। কালকে বিকাল থেকে যাত্রীদের চাপটা পাবেন বলে তারা আশা করছেন। এর বাইরে একটি বিষয় বলে রাখি, আমরা জানতে চেয়েছিলাম রাস্তায় কোনো যানজটের বিষয় আছে কিনা। ওনারা বলছেন যে এই মুহূর্ত পর্যন্ত তারা দেশের যে জেলাগুলো থেকে এখান থেকে গাড়ি ছেড়ে যায়, তারা এখন পর্যন্ত সেরকম কোনো বড় যানজটের সম্মুখীন হয় নাই। তবে ঢাকা ছেড়ে যাওয়ার পথে প্রতিবারই দেখা যায় যে বাড়তি ভাড়া নেওয়া হয় ঈদের আগে। এখন পর্যন্ত কোনো যাত্রী কি আপনাদের কাছে এ ধরনের অভিযোগ করেছে কিনা?
দেখেন এইবার ভাড়ার ক্ষেত্রে যে বিষয়টা আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে প্রতিটা যে পরিবহন আছে পরিবহনে বড় করেই লেখা আছে এবং সরকারি ভাড়ার তালিকা দেওয়া আছে এবং বলা আছে যে নির্ধারিত ভাড়াটা কত। আজকে পর্যন্ত এখানে অতিরিক্ত ভাড়ার বিষয়টা আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য আছেন যে কন্ট্রোল রুম আছে সেখানে আমরা জানতে চেয়েছিলাম এবং যাত্রীরাও এখন পর্যন্ত সেরকম বাড়তি ভাড়ার বিষয় আমাদেরকে বলে নাই। লোকাল বাসগুলা গাড়ি ভরলে পর যাচ্ছে এবং যেগুলা এবং টাইমলি ছেড়ে যাওয়ার কথা পরিবহন তারা কিন্তু টাইমলি ছেড়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ। মহাখালী থেকে ভোগান্তিহীন ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী আসিফ মাহমুদ শাহ। ঢাকা ভৈরব রেলপথে চালু হয়েছে নতুন ট্রেন নরসিংদী কমিউটার। সকালে কমলাপুরে এই ট্রেন দুটির উদ্বোধন করেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, কোচ এবং ইঞ্জিন স্বল্পতার কারণে পুরাতন কোচ সংস্কার করে প্রস্তুত করা হয়েছে দুটি ট্রেন। এই ট্রেনে দাঁড়িয়ে এবং বসে যাত্রী পরিবহন করা হবে। উপদেষ্টা বলেন, কোচ সংকটের বিষয়ে প্রধান উপদেষ্টার চীন সফরে আলোচনা হবে। এদিকে নরসিংদী কমিউটার 1 ট্রেনটি ভৈরব বাজারের পরে দৌলতকান্দি, মেথিকান্দা, নরসিংদী, আড়িখোলা, টঙ্গী, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি করবে। কাউন্টার থেকে টিকিট পাওয়া যাবে। 70 থেকে 75 কিলোমিটার গতিতে চলবে ট্রেনটি। নরসিংদী যেতে সময় লাগবে 2 ঘন্টা 20 মিনিট। নতুন ট্রেন চালু হওয়ায় ঢাকা, নরসিংদী, ভৈরব বাজার এবং আশপাশের কর্মজীবী ও অফিসগামী মানুষের যাতায়াত সহজ হবে। আমাদের অনেক সুবিধা হয়েছে, খুব ভালোভাবে আমরা সঠিকভাবে আসা যাওয়া করতে পারবো এবং অফিস ধরতে পারবো। ওই টাইম স্বস্তিতে যাত্রা করতে পারতাম না, কিন্তু এখন এই ট্রেনটা চালু হওয়ার পরে আমরা স্বস্তিতে যাত্রা করতে পারবো ইনশাল্লাহ। বাসে আমাদের মধ্যে অনেক সমস্যা হয়, এই ট্রেন থাকলে আমাদের অনেক তাড়াতাড়ি আসা যাবে এই ট্রেনের কারণে। পুরনো সেগুলোকে দিয়ে আমরা চালাচ্ছি, তো আমরা কোচ সংগ্রহ করার জন্য চেষ্টা চালাচ্ছি। আমরা যদি ট্রেনের সংখ্যা বাড়াতে না পারি, আমরা যদি ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়াতে না পারি, তাহলে তো এই যে বললাম যে 6 জনের মধ্যে 1 জন পাবেন। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেশ কিছু স্থানে যানজটের আশঙ্কা করছে সরকারি নানা সংস্থা। যাত্রী চালকরা বলছেন, রাস্তা দখল, অবৈধ পার্কিং, বেপরোয়া অটোরিকশা চলাচল ছাড়াও অসমাপ্ত বিআরটি প্রকল্প এর জন্য দায়ী। তবে পুলিশ বলছে, চিহ্নিত স্থানগুলোয় যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। 7টি ফ্লাইওভার চালুর পরও গাজীপুরে ঈদযাত্রায় যানজটের সংখ্যা কাটছে না। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর বাজার, হোতাপাড়া, বাঘের বাজার বাস স্ট্যান্ড ও মাস্টারবাড়ি এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়কে ভোগান্তির স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। গাজীপুর ময়মনসিংহ সড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন স্থানে এখনও উন্নয়ন কাজ চলমান। আর বিআরটি প্রকল্প শেষ না হওয়ায় শৃঙ্খলা ফেরেনি সড়কে। এছাড়া অটোরিকশা চলাচল, ভাসমান দোকানপাটের কারণে এই পথে বাড়তে পারে ভোগান্তি। কাজগুলি যদি শেষ হইতো তাহলে তো কোনো যানজটই হয় না, মানে বিআরটির কাজগুলি তো হইতেছে না। একটু চালু হয়ে গেলে তাড়াতাড়ি হইলে মানুষও, জনগণ ভালো সুবিধা পাইতো। এই রাস্তায়, ময়মনসিংহের রাস্তায় যদি এই ব্রিজটা যদি সাইডে দেওয়া হইতো, যেটা যাওয়ারই, তাইলে ধরো একটু কম হইতো, কিন্তু এখন তো সব গাড়ি এইদিকে ঢোকে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা মোড় ঈদযাত্রা মানুষের আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। সরু সড়ক, বিশৃঙ্খল পার্কিং এবং ব্যাটারি চালিত ইজি বাইকের জন্য এই পয়েন্টে ভয়াবহ হবে যানজট। ওই যে বিআরটিসি রাস্তাগুলো সিঙ্গেল করে ফেলছে, এই জন্য রাস্তায় জনগণের দুর্ভোগ হচ্ছে। যাই হোক, স্কোয়ার যে মাস্টারবাড়ি আছে ওই জায়গায় অতিরিক্ত মানে অটো যায় মানেরা, মানে এই জন্য যাত্রী ঘন্টার পর ঘন্টা বসে থাকে অটোর কারণে। সড়কে শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ট্রাফিক পুলিশ, মোবাইল টিম সহ নানা পদক্ষেপের কথা জানিয়েছে পুলিশ। চৌরাস্তায় সর্বোচ্চ প্রায়োরিটি দিব, এর আশপাশে যাতে কোনো দোকানপাট বা রাস্তা বা ফুটপাতে যাতে কোনো হকাররা বসতে না পারে, আমরা এগুলি খেয়াল রাখবো। আর পাশাপাশি আমরা যে আমাদের যে ট্রাফিকের যারা আছেন তারা থাকবেন এবং বিভিন্ন সংগঠন বা বিভিন্ন ব্যানার থেকে আমরা কিছু ট্রাফিক ভলান্টিয়ার নিব। রাস্তায় যানবাহন বিকল হলে দ্রুত সরিয়ে নিতে 10টি রেকার প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ঈদের টানা 9 দিনের ছুটিতে বিনোদন কেন্দ্র, হোটেল, রিসোর্ট সহ সব জায়গাতেই চলছে পর্যটকদের স্বাগত জানানোর প্রস্তুতি। অনেক হোটেল মোটেলে আগাম বুকিংও শেষ। এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন থেকে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। রমজানে পর্যটকের আনাগোনা কমায় লাল কাঁকড়া ও সাদা ঝিনুকে ঢেকে গেছে কুয়াকাটা সমুদ্র সৈকত। বেড়েছে অতিথি পাখির আনাগোনা। আসন্ন ঈদের ছুটিতে পর্যটকদের জন্য যেন সেজেগুজে অপেক্ষায় প্রকৃতি। অতিথিদের সেবা দিতে ধোয়া মোছা ও প্রয়োজনীয় সংস্কার শেষে নতুন করে সাজানো হয়েছে বিভিন্ন হোটেল মোটেল। ঈদে অন্তত 6 লাখ পর্যটক আসবেন আসা ব্যবসায়ীদের। কুয়াকাটা এসেছে প্রকৃতির অপরূপ যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আমরা যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আছি, পর্যটকদের 100% সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। অলরেডি আমাদের প্রস্তুতি নিয়েছি এবং আমরা বেশ কিছু বুকিং অলরেডি পেয়েছি। ঈদের সময় পাহাড় ও চায়ের দেশ সিলেট অঞ্চলেও ভিড় করেন পর্যটকরা। এলাকার হোটেল, রিসোর্ট ও বিনোদন কেন্দ্রগুলোতে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। বেশিরভাগ হোটেল, মোটেল ও গেস্ট হাউসে বুকিং প্রায় শেষ। আসন্ন ঈদকে সামনে রেখে শ্রীমঙ্গলে উল্লেখযোগ্য পরিমাণ ট্যুরিস্টদের সমাগম ঘটবে বলে আমরা বিশ্বাস করি। রিসোর্টের সর্বোচ্চ কাজকর্ম শেষ করে ফেলেছি। আমাদের রিসোর্টে প্রায় 80% উপরে বুকিং হয়ে গেছে। শুধু হোটেল রিসোর্ট না, আমাদের এখানকার যে ফল ব্যবসায়ী থেকে শুরু করে, চার দোকান থেকে শুরু করে হস্তশিল্প যেগুলো আছে, মণিপুরি যেই হ্যান্ডিক্রাফটগুলো আছে, সকলেরই আসলে ব্যবসা ভালো হবে আমরা এবার আশা করছি। ঈদের ছুটিতে কয়েক লাখ পর্যটকের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ প্রস্তুতি নিয়েছে প্রশাসনও। সেই জায়গাটাকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং রিসোর্ট এরিয়ায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা স্ট্রিট সোলার লাইট স্থাপন করে দিচ্ছি। পর্যটকরা নির্বিঘ্নে তাদের যে আশা নিয়ে আসবে, আমরা সেই আশা পূরণ করার জন্য আমরা সর্বদা চেষ্টা করব যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলা বিশৃঙ্খলা পরিস্থিতি না ঘটে। মাধবকুণ্ড ঝর্ণা, লাওয়াছড়া জাতীয় উদ্যান, হাকালুকি হাওর, মাধবপুর লেক, সবুজ চা বাগান সহ মৌলভীবাজারে রয়েছে 50টির বেশি দর্শনীয় স্থান। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রমজান মাসের প্রথম 24 দিনে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে রেকর্ড 270 কোটি মার্কিন ডলার। এর আগে গত বছরের ডিসেম্বরে এক মাসের সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল 264 কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের সবশেষ পরিসংখ্যানে এই তথ্য পাওয়া গেছে। এই ধারা অব্যাহত থাকলে মার্চের শেষে প্রবাসী আয় 300 কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা ব্যাংকারদের। এছাড়া প্রবাসী আয় বাড়ায় ব্যাংকগুলোতে ডলার সংকট অনেকটা কেটে গেছে বলে জানান তারা। এদিকে রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধির কারণে রিজার্ভ আবারও 20 বিলিয়ন ডলার ছাড়িয়েছে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে টানা 7 মাস ধরে প্রতি মাসে 200 কোটি মার্কিন ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা। চলতি অর্থবছরের প্রথম 8 মাস প্রবাসীরা 1849 কোটি ডলার পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 24% বেশি। সাধারণত 2 ঈদের আগে প্রবাসী আয় বছরের অন্য মাসের চেয়ে বেশি আসে। শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর। ধন্যবাদ সবাইকে।